শাস্তির পর আমি আশা করবো না তুমি আর জীবনে কোনো কাজ করবে যা আমি পছন্দ করবো না। হাত নামাও। আর সংসারে থাকতে হবে না সবার মাঝে। কথাটা বলে হনহনকে তার গাড়ির মধ্যে উঠে ভার্সিটি থেকে চলে গেল লোকটা। সরি দোস্ত, দোস্ত আমার শাস্তি পেলি তুই। তোর বাদ দে তো, চল বাসায় যাই। আমি আর পারছি না। ওকে। আমাদের গল্পের নাম মিস্টার জিয়ন জাংকুক। সে হলো ভার্সিটি ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসর, শহরের টপ বিজনেসম্যান কিম নামচুরের একমাত্র ছেলে। আর আমাদের গল্পের নায়িকাতে এবার অনার্স 1 বছরের ছাত্রী। 3 ভাইয়ের আদরে 1 বোন, যোগ মির্জার একমাত্র মেয়ে তে মির্জা। এরপরে চরিত্র তোমার গল্পের মধ্যে দেখতে পাবে। আমি বুঝি না আমাকে নিয়ে তার সমস্যাটা কি। সবসময়কে এভাবে অনাস্ত করে লাভটা পায় কি উনি? ক্লাসের সবার সাথে ভালো করে কথা বলে, আমার বেলায় শুধু তুইটাগারি করে সব সময়। আর শুধু আমাকে এত বড় বাচ্চা শাস্তি দিলেন উনি। ফ্ল্যাশব্যাক। দোস্ত, সিনিয়র ভাই আমাকে একটা চিঠি দিতে চেয়েছে, তুই প্লিজ চিঠিটা এনে দে। আমি? তুই নিয়ে আয়, তুই সিনে দে না। ওকে ভাইয়া। তুমি কেন, কোথায়? আমাকে দিতে কইছে, দিন। ওনার হাত থেকে আমি চিঠিটা নিব। এমন সময় চিঠিটা অন্য একজন ছুঁড়ে নিয়ে নিল। টাকা দিয়ে কলেজের মানে অটোমেটিকলি শুকে যাচ্ছে। এটা তো জিয়ন স্যার। চিঠিটা উনি খুলে বললেন। আমি আর ভাইয়া পাথরের মতো তাকিয়ে আছি। কি ব্যাপার, তোমার না ইতিহাস ডিপার্টমেন্ট? জি স্যার। তাহলে এই ডিপার্টমেন্টে কি? স্যার আসলে ফার্স্টে শুনতে চাচ্ছি না। এখানে 5 মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকে সরো। জি স্যার। সবাই স্যারকে খুব ভয় পায়, যার জন্য ভাই কিছু না বলে চলে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম। ভাই যেতেই সবার সময় ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার কালে হাতে ছোট দৃষ্টিতে তাকিয়ে রইলাম। লজ্জা করে না একটা ছেলের সাথে এইসব করতে? ওটা আমার। চুপ, একটাও কথা বলবি না তুই। ওই মাঠ দেখছিস, সবার সামনে ওইখানে প্রাণ ধরে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, ঠিক 2 ঘন্টা। কিন্তু স্যার, তুই আর একটা কথা বলে তোকে আমি এখান থেকে বের করে দিব। তুই জানিস এই ক্ষমতা আমার আছে। পাপা, ভাইয়া সবাই কোথায় মরলে? মাম্মা, মাম্মা। এমন ভাবে কেউ চিৎকার করে? তুই কি কখনো বড় হবি না তে? আমি ওনাকে ছাড়বো না। সবসময় ওই লোকরা হেনস্থা করার জন্য মনে হয় আমাকেই পান। বনু কি হয়েছে? উনি কেন ওর সাথে এমন করেন? ওনাকে তো আমি। বনু শান্ত হ, শান্ত হ বনু। আমি শান্ত হব না, হব না শান্ত। ওনাকে তো আমি একটা শিক্ষা দিয়েই পড়ি। মিষ্টি ভাইয়া, তুমি এসেছো? আমার পরিটা কি হয়েছে? সে এতটা হার্ট হয়েছে, কেউ কিছু বলেছে? বল মিষ্টি, কে তোকে কষ্ট দিয়েছে? একবার শুধু নাম বল। ওর একদিন কি আমাদের একদিন? হ্যাঁ লোকটি বল শুধু। ওর মাথা আমরা তোকে উপর স্বরূপ দিব। কথা দিই, ওই ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর মিস্টার জিয়ন জাংকুক। কি? না না, কথা দিচ্ছি না। সবাই যেন বেগম 3 জনের মুখের চিত্র পাল্টে গেল। ভয় 3 জনেরই অবস্থা খারাপ। মানে কিচ্ছু না মিষ্টি, তোকে তোকে হার্ট করার শাস্তি পাবে ও, তাই না বেগম? হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাইয়ের মাথা থাকলে তবে তো। কি হয়েছে তোমাদের বলো তো? শুভ ভাইয়া। বল পরে। না মানে, তুই চিন্তা করিস না, আমি ওর উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তুই আমার একমাত্র পরি। আমার পরীকে যে হার্ট করবে তার শাস্তি তো প্রাপ্য। তখনই সুগার ফোনে কল আসে। সুগার ফোনে স্ক্রিন দিয়ে কথা বলার সেটা সরে যায়। সুগা, বল। তোর বাদর বোনের কি অবস্থা? হ্যাপি রেগে গেছে। ও আচ্ছা, আমি যা যা বলছি এক্ষুনি কে তাই কর। আর শোন, ওই মাথামোটাকে বুঝিয়ে দিস ভার্সিটিতে এসে যেন কোনো ছেলের সাথে ঠটলি না করে। বুঝছেন? পরের বার কিন্তু এর থেকে দ্বিগুণ পানিশমেন্ট পেতে হবে। তোর কথা ভুল হচ্ছে, পরি এমন নয়। নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে, বুঝলি? তোর কি আমাকে গাধা মনে হয়, নাকি আমার ওকে গাধা লিপিবদ্ধ করা আছে, কোনটা? আসলে ভাই আমি তোকে, ওকে যা বলা হয়েছে তোকে তাই কর। কি ফার্স্ট? অনেক লেগেছে ওর। আর কিছু হলে আমাকে ফার্স্টে জানাবি। ওকে। কল কাটলো জাংকুক। আর তাহলে চিঠিটার দিকে লক্ষ্য করে। চিঠি লেখা ছিল, ভালোবাসা কি তা তুমি না জীবন আসলে বুঝতাম না। তুমি সে প্রথম নারী যে আমার জীবনে এসে পুরো জীবনটাকে আলোকিত করেছো। এটা আমার লেখা প্রথম চিঠি। প্রিয় আস্তাবিদেরকে লিখি, ভালোবাসি। আমার প্রিয় জিমিন। নিচে আমার প্রিয় জিমিন লেখাটুকু জাংকুক এখন লক্ষ্য করে দেখছে। আসলে চিঠির প্রথম 2 লাইন পড়ে এতটা রেগে গিয়েছিল যে নিচের কিছু পড়েইনি। হায় আল্লাহ, মেয়েটাকে এত কঠিন শাস্তি দিয়ে দিলাম আমি। উচিত হয়নি এমনটা করা। রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ কেউ এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন তাকিয়ে দেখি একটা মুখোশ পরা লোক আমাকে জড়িয়ে আছে। কে আপনি? মাম্মা, ভাইয়া। চেঁচিও না, এখন কেউ আসবে না, চলে কিন্তু সমস্যা হবে। কিছু সময় তাকিয়ে থাকার পর লোকটা দৌড়ে জানলাতে লাফ দিল। আমি হা করে তাকিয়ে রইলাম। হঠাৎ হুঁশ আসতে দৌড়ে জানলা বন্ধ করলাম। হচ্ছেটা কি আমার সাথে? কি ব্যাপার মামনি, তুমি কি রাতে ঘুমাওনি? কেন পাপা হঠাৎ এই প্রশ্ন করছো কেন? তোমার চোখ দেখে মনে হচ্ছে রাতে ঘুম হয়নি। না বাবা, তেমন কিছু না। ঠিক আছে। এই জিমিল্লা, তুই আগে আমি আসছি। হঠাৎ করে হাতে হেসকার টানে পাশে একটা দেওয়ালে আউট হয়ে গেলাম। আমি সিলেতে যাবো, তখন সামনে থেকে মানুষটা আমার মুখ চিপে ধরলো। চোখ খুলে তাকিয়ে দেখি সে মুখোশ পরা লোকটা। কি করছো? তোমায় দেখতে ইচ্ছে হচ্ছিল,
এর থেকে ভালো জায়গা পাইনি, তাই চলে এলাম। তোর মাথা বের করে জিমিকে সামনে পাঠালাম। এবার যদি বেটা কিছু করে ভেবে করেছে কেঁপে উঠছে রে। লোকটা পলকহীন ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার চেয়ে কোনো খারাপ মানসিকতার ছাপ দেখছি না, আমি দেখতে পাচ্ছি খুব বেশি ভালোবাসার ছাপ। আমি আবার শব্দ করে উঠলাম। এবার লোকটা আমাকে ছেড়ে দিল। যাও। আমি দৌড়ে বের হলাম। রাতের আলো থেকে ওরা চা হয়ে গেছে। আমার সামনে কিছুটা অস্বাভাবিক ফিল হতেই চোখ খুলে সামনে তাকালাম। তাকাতে দেখি লোকটা আমার সামনে। সেই চিৎকার দিব তখনই আমার মুখটা চেপে ধরল লোকটা। ওরে আল্লাহ, কি করতে যাচ্ছিলা? চুপ থাকো, চিৎকার করছি কেন পাঁচি মেয়ে? আমার দুষ্টুরা কি রাগ হচ্ছে নাকি? রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছি আমি। আমাকে তাকিয়ে থাকতে দেখে লোকটা আমার মুখ থেকে হাত ছড়িয়ে দেয়। সমস্যা কি আপনার? কে আপনি? এভাবে আমার বাসায় কি করে আসছেন? আমি কিন্তু আজকে সবাইকে বলবো আমি কেন আসছি জানো? কেন? ভালোবাসি তাই। মানে কি? মায়েরটা সোজা, খুব বেশি ভালোবাসি। লোকটা আমার এতটা কাছে এসেছে যে তার নিঃশ্বাস ঠিক আমার মুখের উপর পড়ছে। হৃদয় স্পন্দন ক্রমশ বেড়ে যাচ্ছে। তার চোখে এক অদ্ভুত মায়া আছে যে মায়া আলোকিত তুলে যাচ্ছে আমি। এই লোকটার চোখ দুটোকে দেখলে বড্ড চেনা চেনা মনে হয়। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লোকটা মুচকি হাসি দিয়ে চলে গেল। বুকের ভিতর ধকধক ভূমিকম্প চলছে। ভবিষ্যৎ মনে হয় এক অবস্থা থেকে অন্য অবস্থায় একদম খেল খেলাচ্ছে। কেমন হচ্ছে কেন? আমি কি ওনাকে না দেখে ভালোবেসে ফেলতেছি নাকি? তার কাছে আসা আমার এতটা ভালো লাগছে কেন? তোর কি সব ভাবছি আমি? আমি কাল জীবের সাথে কথা বলবো তোদের বিয়ের বিষয়ে জানকুক। বাবা, তুই তো অনেক ছোট, কিছুদিন ওয়েট করো। তাছাড়া আমার এখনো কাজটা বাকি আছে। ঠিক আছে, কাজটা কর, বাট বিয়ে করতে কি সমস্যা? ঠিক আছে, যা ভালো মনে করো তুমি। সপ্তাহ দুয়েক পরেই তের সাথে জাঙ্কুকের বিয়ে ঠিক হয়। যদিও অমত ছিল, কারণ একটাই, ওই যে অজ্ঞাত সে মুখোশ পরা ব্যক্তি, কেউ তো অজান্তে তার মন দিয়ে ফেলেছে ওকে। কি করবো আমি জিমিন? বাড়ির সবাই মিলে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুই ওনার সাথে কথা বল না। পাপা আমাকে যেভাবে বলেছে তার উপর দিয়ে আমি কিচ্ছু করার ক্ষমতা রাখছি না রে। তাহলে বিয়েটা করতে হবে। পরে এমন করে না, সব তোর ভালোর জন্য হচ্ছে। ভাই, আমি বিয়েটা করতে চাই না। মিষ্টি শোন, তুই যা চাচ্ছিস তাই পাবি, জাস্ট একটু ধৈর্য। মানে? মানে তুই যাকে ওই মোহন দেখ তোকে ডাকতে যা। পনু, যা। পরে জলদি রেডি হয়ে নে। ওকে, চল যেন। ভাইয়া, বগুন ভাই কি যেন বলছিল? এটা যে সই ওয়েট করছে, তুই জলদি রেডি হয়ে নে। কেন জানি না আমার বিয়েটা কেমন অদ্ভুতভাবে দেওয়া হচ্ছে। মা, পাপা, ভাইয়েরা সবাই কেমন যেন বিহেভিয়ার করছে। লোকটার পাশে আমাকে বসিয়ে দিল, কিন্তু পাশে বসে কেন জানি না আমি সেই অদ্ভুত সুগন্ধিটা পাচ্ছি, যেটা আমি লোকটার কাছে আসা থেকে পেতাম। হঠাৎ করে এমন কিছু হওয়াতে বুকের মধ্যে ধক করে উঠলো। বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর আমি লোকটাকে দেখার জন্য একটু যে উড়ে দিলাম, অমনি আমার চোখ চড়ক কাজ। এ বাবা, প্রফেসর জিওন, এনার সাথে আমার বিয়েটা হয়েছে। আমার পাশে ফিরে তাকানোর মতো ক্ষমতা নেই। এই মানুষটাকে আমি জমের মতো ভয় পাই। মাথা নিচু করে বসে রইলাম। খুব তাড়াতাড়ি করেই ভাইয়ার আমাকে নিজেরা এসে জামাক স্যারের বাড়িতে দিয়ে গেলেন। যদিও আমার কোনো মত ছিল না আসার, কোনো মতেই না। ভাইয়াদের একদমই স্বাভাবিক লাগছিল না, কেমন যেন চিন্তার ভয়ে ছাপছিল পুরো মুখ জুড়ে। কি ব্যাপার, পড়াশোনা কেমন চলছে? জি ভালো। দেখে তো মনে হচ্ছে খুব বেশি ভয় আছো। আমি কি বাঘ নাকি? পাড়ের থেকে কম না। এমনি সময় তো কথার বন্যা বইতে হবে। এখন এত চুপচাপ কেন? কি বলবো? কথা বলো। কথা? আমার কথা শুনে তিনি ফিক করে হেসে দিলেন। মনে মনে কি আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে নাকি? কেন? না, তোমার মুখ দেখে মনে হচ্ছে। কথাটা বলবো নাকি বলবো না? কিছু বলবা? জি না। ভয় পাচ্ছ তুমি? জি না। হঠাৎ সাগর করে কল আসে। স্ক্রিনে দেখাতে চান তার উপরে ঝড়ের গতিতে বেরিয়ে যায় রুম থেকে। যার আগে জাস্ট একটা কথাই বলে যায়, খুব তাড়াতাড়ি ফিরবো। জেউক স্যার বেরিয়েছে, আমি সেখানে বসে চোখের পানি ফেলতে লাগলাম। কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। সকালে পুরো রুমটা খুঁটে খুঁটে দেখছিলাম, তখন হঠাৎ জামাক স্যার রুমে প্রবেশ করে। লোকটি সে যে বেরিয়েছিল এখন আসলো। আমি তার দিকে থাকি, হঠাৎ থমকে গেলাম। জামাক স্যার মাস্ক পরে আছে, তার দুটো চোখ আমার জন্য তার কথা মনে করিয়ে দিচ্ছে। সেই মুখোশ পরা অজ্ঞাত ব্যক্তি। আমি তো কখনো এইভাবে জামাক স্যারকে খেয়াল করিনি। আমি ওভাবে চরম পৌঁছায় আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে তড়িঘড়ি করে মাস্ক খুলে ফেললো। কি বলবো বলো? তাদের জীবনে এত বেড়েছে যে মাস্ক ছাড়া চলা সম্ভব না। আমি উঠে ওনার দিকে এগিয়ে হাত বাড়িয়ে দিলেই, না থামো, ওখানেই থামো, আমি বাড়ি থেকে আসছি। গোসল না করা পর্যন্ত আমার কাছেও আসবে না, সরে থাকো। বুঝলাম না, এত ভয়ের কি আছে? আমার আছে, আমি গোসল করে আসছি। আমার কিছু ধরবা না, ওকে? জুতোটা বাইরে আছে, ওটা একটু পর সার্ভেন্ট এসে নিয়ে যাবে। স্যার জীবনে নিয়ে খুব সেন্সিটিভ। সে সোজা ওয়াশরুমে চলে গেল। আমি বুঝলাম না সে এত ভয় কেন পেল। কিছু সময় পর জামাক স্যার বেরিয়ে এলো। ভেজা চুল নিয়ে ট্রাওয়াল কাঁধে এসে সোজা আমাকে জড়িয়ে ধরলেন। তুমি আসতে চেয়েছিলে, আমি বাধা দিয়েছি, তার জন্য সরি।
আমি পুরো থর হয়ে গেছি। হুট করে এভাবে জড়িয়ে ধরেছে উনি, তা আবার আমাকে। এটা কেমন কথা? বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। আমি এতটা কাছে যেতে চাইনি। কি ভাবছো? না কিচ্ছু না। সন্ধ্যা একটা ব্ল্যাক শাড়ি পরবে। পিছনে কি ব্ল্যাক পরে? পরে। মিস্টার জন জাঙ্কুকের স্ত্রী। ইউনিক না হলে চলে? কথাটা বলে সে আমার থেকে সরে আসলেন। আসলে তিনি অদ্ভুত। দিন কেটে সন্ধ্যা হলো। আমাকে তার কথা মতো একটা ব্ল্যাক শাড়ি পরিয়ে সাজিয়ে দেওয়া হলো। জাঙ্কুক স্যার রুমে এসে আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। তুমি দেখছি আজ মেরেই ফেলবা। কথাটা শুনে লজ্জা পেলাম। উনি আমার হাত ধরে নিচে সবার সামনে নিয়ে এলো। কিছু সময় পর আমার পরিবার সবাই আসলো, সাথে লিসাও। সবার আনন্দের হাসি মুখখানা দেখে আমি খুব বেশি খুশি হয়ে গেলাম। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। তারপর একটা আলো আমার উপরে এসে পড়লো। আমি অবাক হয়ে গেলাম কিছুটা। আমার জীবনে, আমার ঘরে, আমার অস্তিত্বে তোমার স্বাগতম জানাচ্ছি মিসেস জিওন। আমার কথাগুলো বলে আমার দিকে এগিয়ে এলো। আমার বৃদ্ধ বয়সে আমার পাশে থেকে পাকা চুল গুনে দিও। আমার বাচ্চাগুলোকে মায়ের স্নেহ দিও। আমার বাবাকে তার প্রাপ্য ভালোবাসাটুকু দিও। আর আমাকে তোমার মনের ওই গভীরে সবটুকু জায়গা দিও। ব্যাস, আর কিচ্ছু চাই না তোমার থেকে। আমার সব থেকে বড় প্রাপ্তি তুমি। আমার ঘরে এলো। জাঙ্ক স্যার হাঁটু কেড়ে একটা আংটি পরিয়ে দিল। তুমি আমার তুমি নামক প্রাপ্তি। আমার এই ছোট্ট ঘরে তোমার স্বাগতম জানাচ্ছি, ছোট্ট একটা উপহার দিয়ে। আমি মায়ের ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছি। সে লোকটা সবসময় নিজের চেহারাটাকে শক্ত করে রাখতো। সে ছেলেটা আমাকে এত ভালোবাসা দিচ্ছে। আমি ওকে তাকিয়ে রইলাম। আশেপাশে সবাই হাতে হাততালি দিচ্ছে। আমি আর কিছু ভাবতে পারলাম না। তাকে উত্তর দিলাম, ধন্যবাদ মিস্টার জাঙ্কুক। আপনার সব প্রাপ্তির কারণ আমি হব ইনশাল্লাহ। যদি ওয়াদা করেন একসাথে চুল পাকা পর্যন্ত থাকবেন তাহলে। জাঙ্কুক স্যার এক আকাশ সমান হাসি নিয়ে আমার হাতে চুমু খেলেন। আর তখন লাইট জ্বলে উঠলো। সবার মুখে হাসি। এই আনন্দের মধ্যে দিয়ে কাটলো সন্ধ্যা। তুমি শুয়ে পড়ো, অনেক টায়ার্ড দেখাচ্ছে তোমায়। আমার কিছু কাজ আছে। আচ্ছা। তাই ঘুমাতে তার নিঃসব মুখের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক। একটা মেয়ে যার মায়ের চোখের পরে কিন্তু চাউনিতে আটকে যাওয়া যায় 100 বার। একটা মেয়ে যার হাসিতে হার্ট 100 থেকে বেশি স্পন্দনের শিকার হয়। সত্যি বলতে মায়াবিনী তুমি, আমার কল্পনার সেই অর্ধাঙ্গিনী। আমি জানি না আমাদের সম্পর্কে পরিণতি কি। আমার ভয় হয় তোমাকে নিয়ে, কিন্তু আমি এটা জানি আমি তোমার হৃদয়ের মাঝে রাখবো সবসময়। আমি আমি যত কনফিডেন্স হই না কেন, ভেতরে ভেতরে ভয়টা কেমন আটকে ধরেছে চারিদিক থেকে আমাকে। পারবো তো সব কিছু সঠিকভাবে করতে? সাঙ্গার ভয়ের কারণটা কিন্তু অজানা এক রহস্যের মধ্যে আছে। নীলরঙা নদীর পাশে একটা গাছের ছাউনি। আমার মাথায় জাঙ্কুক স্যারের কাঁধে। মিষ্টি বাতাসা জাঙ্কুক স্যারের শরীরে মিষ্টি ঘ্রাণে মোমো করছে চারিদিক। কে একটা কথা বলবো? বলুন। যদি কখনো এমন হয় তুমি জানতে পারলে তুমি আমায় যা ভেবেছো আমি তা নই, তাহলে কি করবে? ছেড়ে চলে যাবে আমাকে? আমি ওনার প্রশ্ন শুনে মাথা তুলে ওনার দিকে তাকালাম। তার চোখ দুটো চিকচিক করেছে, যেন আমাকে অজানা কথা বলতে চাইছে। এমন প্রশ্ন কেন? বলো। যদি কখনো আমি খারাপ এটা বুঝো, তবে আপনি খারাপ তা জেনে আমি বেঁচে থাকতে না জানতে পারি। আমি আপনার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। সেসব খারাপ আর ভালো সময় উভয় সময় পাশে পাবেন। আমার কথা শুনে জাঙ্কুক স্যার আমাকে জড়িয়ে ধরলেন। এতটা শক্ত করেছে না ছেড়ে দিলে হারিয়ে যাবো। আমি বুঝি না ছেলে মানুষের মাঝে মাঝে কি হয়। এভাবে 1 ঘন্টা কাটানোর পর আমাকে নিয়ে বাসা দিকে রওনা দিলেন। চল ক্যাম্পাসে ভালো মতন ভোজন করি। আচ্ছা চল। তখন হঠাৎ আমাদের ক্যাম্পাসের মালিক দাদুর সাথে দেখা। উনি 6 মাসের মধ্যে কোথাও ছিলেন, ভার্সিটিতে আসতেন না। কি গো মালিক দাদু, তুমি? তার ছুটি কেমন কাটলো দাদু? আর তোর বিয়ে হয়েছে, ওই জন্য দোয়া করবেন। ভালা আমার তো সবসময় আছে তোমাগুলোকে। তা আমাকেও মায়ের কার লগে বিয়ে হইলো? তুমি চলে যাওয়ার আগে শুনেছিলে কোনো প্রফেসর আসবে? হ্যাঁ শুনছিলাম। সেই স্যারের সাথেই। সে কি গো, আমার এত সুন্দর মিশে ফুটফুটে একটা মেয়ের সাথে কোন 40-45 বছরের বুড়ার বিয়ে হয়েছে? মায়ের কথা আমার দুজনে ভাব। কি বলো দাদু? তোমার জামাইয়ের বয়স 26 বছর আর আমার থেকে 5 বছরের বড়, বেশি বড় না? কি বলো মা? আমি যে স্যারকে দেখেছিলাম তিনি তো অনেক বড়। কি? তুমি মনে হয় স্যারের বাবাকে দেখেছিলে? ওই দেখো প্রফেসর মিস্টার জিওন রাস্তাতে হেঁটে আসছে জাঙ্কুক। তাকে দেখে জিমি কথাটা বললো। মালিক দাদুর মুখে অবাকের ছাপ স্পষ্ট। আমি কিছু প্রশ্ন করবো তার আগে জাঙ্কুক স্যার চলে এলেন। আর আমাকে প্রশ্ন করা হলো না। তে বাসা যাবে না? না মানে মানে হ্যাঁ চলুন। আমি ঠিক করলাম মালিক দাদুর সাথে কোনো এক সময় দেখা করে জানতে হবে আমাকে সব। সেদিন বাড়ি ফিরে এলাম ঠিকই। সুযোগ বুঝে জিমের সাথে দেখা করার কথা বলে বেরিয়ে পড়ি ভার্সিটির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা ভার্সিটিতে পৌঁছে সোজা মালিকের কাছে গেলাম। এদিকে জাঙ্কুক সন্ধ্যা হয়ে গেছে দেখে রেখে ফোন করে, কিন্তু ফোন পাচ্ছে না। তে ফোন তুলছে না। তাই জিমকে ফোন করে, জিমেরও জানায়, কেউ কাছে যায়নি। জাঙ্কুক চিন্তা হতে শুরু করলো। দাদু তুমি আমাকে সকালে বললে না যে 40-45 বছরের কোনো প্রফেসর আসতে চাইছিল? হ্যাঁ মা। ভাই দাদু তুমি দেখাতে পারবে আমাকে তার ছবিটা? হ্যাঁ আচ্ছা তুমি বসো। কেন জানি শান্তি পাচ্ছি না। কোনো এক অজানা ভয় ভেতরটা ক্রাশ করছে। সব কিছু ধোঁয়াশা লাগছে। আমি অস্থির হয়ে আছি। কিছুক্ষণ পরে লাইব্রেরি থেকে মালিক দাদু বের হয়েছে, হাতে একটা কাগজ নিয়ে। দেখে শান্তি পেলাম।
দাদু আমার প্রায় অনেকটা কাছে চলে এসেছে। আমি ওটা দাঁড়াতে হঠাৎ আমাকে কেউ পিছন থেকে হেঁচকা টান দিল। পিছনে ফিরে আগে গালে খুব তীব্র আকারে 5টা আঙ্গুলের ছাপ পড়লো। সামনে থাকা মানুষটা আমার 2 বাহু ধরে তার দিকে ফেরালো। সামনে তাকিয়ে চাঁকে দেখি অবাক, ভীষণ রেগে আছে, তার হলুদ ফর্সা মুখখানে রাগে লাল হয়ে আছে। আমি আমার গালের ব্যথা ফেলে ভয়ানক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি। ও আমার হাতে ফোনটা নিয়ে কিছু একটা চেক করে একটা আঁচড়ে ফোনটা ফেলে দিল মাটিতে। ততক্ষণে ফোনটার জীবন ফ্যানিশ। ফোন হাতের মধ্যে কি শো করার জন্য থাকে, নাকি একটা মানুষ ফোন দিলে সেটা তুলতে হয় এই জন্য থাকে? ওই চিৎকার শুনে ভয়ে আরেকটা বা পিছিয়ে গেলাম। এখন বাজে 6:40, সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। জিমিনের সাথে দেখা করোনি, নিজের বাসায়ও নেই, তাহলে কোথায় আছো? পাগল মতো তোমার কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও নেই। আমি তো ভেবেছি ফোন মনে হয় হারিয়ে গেছে, কিন্তু না। এখানে এসে দেখি আমার স্ত্রী দিব্যি তার হাতের মাঝে ফোনটা রেখে আমার কল ইগনোর করছে। প্রবলেম কিতে? তুমি কেন এমন করছো? কেন কি এত চিন্তার মাঝে রেখেছো বলো? কি বলবো দিশা পাচ্ছি না। সন্ধ্যা হয়ে গেছে, এটা খেয়াল করিনি। তারপর আর কি, উনি আমাকে হনন করে টেনে বাসায় নিয়ে আসলেন। সুগা, আর 48 ঘন্টা, জাস্ট 48 ঘন্টা। এর আগে পিছিয়ে কোনো দিক দেখা বা বোঝার সময় আমার নেই। আমি যদি ভুল না করি কে আমাকে সন্দেহ করছে। তুই চাপ নিস না। দেখো ব্রো, আমরা সব দিক থেকে কাজটা করার চেষ্টা করছি। রাইল গাইস, তাহলে আজ কেন এমনটা হলো? দেখ, আমার আসলে সত্যি এখন কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। ভাই, একটা কাজ করা যাক, ওই লোকটাকে সরে ফেলি। দ্যাটস ক্লিয়ার। ওকে। তোর কিন্তু পরীক্ষা মারাটা ঠিক হয়নি। আসলে ব্রো, এখানে মিষ্টিটার কি দোষ বলতো? এটা যাই তাই করবে, আমি দেখছি। বগম, ভাই বলো কি করতে হবে? তুই পিচ্ছিটাকে 2 দিনের জন্য তোদের এখানে রাখবি, ঠিক আছে? এখন আমি ডিরেক্ট ওইখানে যাচ্ছি। হয়তো আর বেশি সময় নেই, জাস্ট 48 ঘন্টা। আমি ফিরে থেকে সব বলবো। সবাইও না, তোর উদ্দেশ্য সব ব্যবস্থা করে ফেল। ওকে বস। ওকে বস। কেটে যায় 2 দিন, এর মধ্যে জাঙ্গর কোনো হদিশ পাওয়া যায় না। না ভার্সিটিতে গেছে, না বাসায় আসছে। ওই দিনের পর থেকে লোকটা গায়েব হয়ে যায় কোথাও। তুই জানতো সত্যি জানার জন্য অনেকবার ভার্সিটিতে গেছে। আশ্চর্যের বিষয় হলো নারীদের কোনো অস্তিত্বই নেই। তুই চরম পর্যায়ে অবাক, এটাও বুঝে উঠতে পারে না হুট করে কেন ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এর মাঝে হঠাৎ জাঙ্কুকের বাড়ি থেকে ফোন আসে। কি সব পুরো ফ্যামিলি যেন দেরি না করে দৌড়তে সে বাড়িতে চায়। শুভ যেন বগুম এ দৌড়তে কোথাও খুঁজে পায় না। সেও পাইলটকে তাড়াতাড়ি করে জাঙ্কুকের বাড়িতে যায়। এদের যেতে দেখে নামজন মেঝেতে বসে আছে। পাপাই, সব শেষ হয়ে গেল রে মা। আমি যে ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। কি বলছে পাপাই, কি শেষ হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুক আর আমাদের মাঝে নেই রে মা, নেই। মুহূর্তে আমার পুরো পৃথিবী থমকে গেল। কি বলছে বাবাই, কেন বলছেন? আমার ছেলে কোনো প্রফেসর নয় মা, আমার ছেলে একজন সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? হ্যাঁ মা। বাবাই, আপনি মজা করেছেন এগুলো? কেন বলছেন? আমি বুঝতে পারছি না আপনি কেন আমার সাথে এগুলো মজা করছেন। মজা নয় পড়ি, আঙ্কেল একদম ঠিক বলছে। ভাইয়া, হ্যাঁ, জাঙ্কুক একজন সায়েন্টিস্ট, কিন্তু দুনিয়ার সামনে সে একজন প্রফেসর। ভাইয়া কি বলছে এগুলা? আজ থেকে সব বলবো, আর কিছু লুকাবো না মা। এই লড়াই শুরু হয় 20 বছর আগে থেকে, যখন তোর মামনি মারা যায়। কিন্তু মামনি তো 24 বছর আগে মারা গেছে। না, এটা ভুল ছিল। তোর মামনি জাঙ্কুকের বয়স যখন 4 বছর তখন মারা যায়। তোর মামনিও ছিলেন একজন সায়েন্টিস্ট, সে গবেষণা করতো। তার 30 বছরের গবেষণার ফল সে সেদিন পেল, যখন সে জানতে পারলো সে এমন কিছু তৈরি করেছে যা তারা জীবনের শক্তিশালী জীবনে ধ্বংস করা সম্ভব। কিন্তু কে জানতো এই ভ্যাকসিন তার মৃত্যুর কারণ হবে। হ্যাঁ চিন, তুমি কই? জাঙ্কুক তোমার জন্য কানাডি করছে। ওই আমার বাচ্চাটা, আজ থেকে আমি সম্পূর্ণভাবে ওকে সময় দেব। নামজন, একটা সুসংবাদ আছে। কি? আমি সফল হয়েছি, এত দিনের চেষ্টা সফল হয়েছে। মানে এটা তো খুব খুশির খবর। হ্যাঁ, আমি এখানকার মেডিকেল অফিসারকে এই খবরটা দিব। হ্যাঁ দিবে, অবশ্যই দিবে, কিন্তু তার আগে একটা কাজ করো। তাই যে তোমার সব কাজের সঙ্গী, ওকে কথাটা বলো। কিন্তু নামজন, কেন জানি না মনে হচ্ছে ওদের বড়টা ঠিক হবে না। এটা সিক্রেট কাজ, যদি এখন পাবলিক জানতে পারে তাহলে অনেকেই চেষ্টা করবে এটাকে নষ্ট করার। যারা দেশদ্রোহী তারা কখনো এটাকে তার পরিণামে পৌঁছাতে দেবে না। দেশবাসীর মঙ্গলের জন্য এটা আমরা তৈরি করেছি। আগে মেডিকেল অফিসারকে জানাতে হবে। আর যেহেতু এই ফোন শুধু আমি জানি, তাই এটা আমি আমার ছেলেকে জানিয়ে যাবো। আর জানবে শুধু জানি মেডিকেল অফিসার। আচ্ছা তুমি যা ভালো মনে করো। আমি চিনি বাসায় যাচ্ছি, তারপর তোমার সাথে কথা বলছি। আর আমার জিয়নকে বলো মা আসছে। মা জলদি আসো, তোমার আমি দেখবো, তোমার কোলে উঠবো মা। 5 থেকে 4 বছর ছোট্ট ছেলেটা তার মাকে বলে। শুধু জিনের চোখে পানি চলে আসে। শোনো ছেলে আমার, আমি আসছি, মা আসছে এক্ষুনি, একটু অপেক্ষা করো। রাখি নামজন। আচ্ছা, আল্লাহ হাফেজ চিন। ফোন কেটে দিয়ে সামনে দিয়ে কাঁচের বোতলটা হাতে তুলে নিয়ে এগোতে গেলে কিছু মানুষ জিনের পথ আটকে ধরে।
জিন দেখতে পায় তাদের সবার মুখে কালো মাস্ক পরা। বেশ একটা বড় সমস্যার পূর্বাভাস পাচ্ছে জিন। এদিকে ল্যাবের দায়িত্বে পাহারাদার যারা ছিল সেই মাইতে লুটিয়ে আছে, যার মানে হলো খুব বাজে কিছু হতে চলেছে। জিন পিছুতে থাকে, লোকগুলো এগোতে থাকে। পিছুতে একদম দেওয়ালের সাথে ঠেকে গেল জিন। কোনো উপায় না পেয়ে একটা কেমিক্যাল মাটিতে ফেলে দেয় জিন, ফলে তার থেকে কিছু ধোঁয়া বের হয়, পুরো ল্যাবকে আবৃত করে ফেলে। সবাই যখন ব্যস্ত হয়ে পড়ে তখন জিন সুযোগ বুঝে দৌড় দেয়। খেলা কোনো মতে শ্রেণীর বাসে পৌঁছতে পারলে বাঁচি মাঠ হয়ে যাবে। খেলা আমাকে শক্তি দাও। এদিকে ফোনটা পড়ে গেছে, শ্রেণীর পাশে বসে যায়, কিন্তু এখানে যে সব থেকে বড় ঝটকাটাও খেলো। এখানে জানি সে কালো পোশাক পরা লোকগুলোর সাথে আছে। এটা থেকে জিনের বুঝতে দেরি হলো না, সে ভুল জায়গায় এসেছে। কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু পিছনে দৌড়ে গেলে তাকে ধরে ফেলে, জিনের থেকে ব্যাগটা ওরা কেড়ে নেয়। জিন খুব বোকারে তুই, তোর কষ্টের ফল এখন আমরা উপভোগ করবো, কি বলিস? আমি সবাইকে সবটা বলে দিব, প্রমাণ করে দিব সব জানি। সেই সুযোগটা তুই পাবি না রে। এমনকি তোর সন্তানটাও তোকে মা বলার সুযোগটা পাবে না, আর না তোর মা ডাক শোনার কোনো সৌভাগ্য হবে। নাম যেন শেষবার মতো চোখ বন্ধ করে দেখে নে, কারণ এরপর আর সুযোগ পাবি না। দিন বুঝতে পারার সময় ফুরে এসেছে। তার নিজের সামনের ভেতরে থাকা সেই মাতৃতে ছোট্ট ইচ্ছাটা প্রকাশ করে। একটা শেষ ইচ্ছা। আমার ছোট ছেলেটা আমার কোলে উঠতে চেয়েছিল, ওকে শুধু দূর থেকে দেখতে চাই। পাগল পেয়েছিস আমাদের? তোকে দূর থেকে দেখে আর তুই মাঝে করে দে। ওকে এত কথা বলার সুযোগটাই দেওয়া উচিত নয়। তাই নিজের বন্ধুদের 6টা গুলি জিনের বুকে ঢুকে দেয়। একজন মার একজন সন্ধ্যার শেষ ইচ্ছে পূরণ হলো না। ভালোবাসা দুটো মানুষের ছোট্ট সেই সংসারটা আর সম্পূর্ণ হলো না। ওরা বলে জিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেইভাবে সবকিছু প্ল্যান করে পুলিশকে টাকা দেওয়া হলো। কিন্তু বানানো সেই আবিষ্কার যেন এক কোনো ভুলের কারণে তাদের হাত ছাড়া হয়ে যায়। তারপর হাজার এক্সপেরিমেন্ট করেও তা ফেরত আনতে পারেনি ওরা। এটাই হয়তো সৃষ্টিকর্তা চেয়েছিল। বর্তমান ধীরে ধীরে ছেলেটা আমার বড় হতে লাগলো। একটা সময় আমি তাকে এই সবটা খুলে বললাম। আমি চাঙ্কুক একসাথেই সায়েন্টিস্ট হই। আমি চাঙ্কুকের সাথে মিলে মামুনের মৃত্যুর প্রতিশোধ নেব বলে প্রতিজ্ঞা করি। ইউনোবগমেরা কেউ সাধারণ মানুষ নয়। মানে ইউনোবগমেরা হচ্ছে মেডিকেল অফিসার। কি মাম্মা পাপা তোমরা কি এগুলো জানতে? আমরা সব জানি মা। চাঙ্কুক এমন কিছু তৈরি করতে চেয়েছিল যা তারা সে জানি এবং কাইকে 1 সেকেন্ডে মেরে ফেলতে পারবে। আর তার ছিল সেই সূক্ষ্ম জীবাণুটা যা মানুষের দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মাত্র কয়েক সেকেন্ডেই মানুষের মৃত্যু ঘটবে, যার ভ্যাকসিন মামনি তৈরি করেছিলেন। চাঙ্কু যখন তাদের পোষ করবে তখন ও নিজেও এর থেকে বাঁচতে পারবে না। তে মুখোশের আড়ালে থাকা ব্যক্তিটা আর কেউ নয়, চাঙ্কুক নিজে ছিল। কি? চাঙ্কুক তো সেই 5 বছর বয়স থেকেই ভালোবাসে পড়ে। সব কিছু শোনার পর তেও যেন পুরো পৃথিবী ঘুরতে থাকে। স্তরায় এক জায়গায় থাকছে না, কিছু বুঝতে পারছে না কি করবে। ওরা শেষমেশ হয়ে পড়ে যায়। হসপিটালের মধ্যে ছুটে এসেছে চাঙ্কু। সারা হসপিটাল সে শুধু দেখে খুঁজছে। এমন সময় একটা কেবিনের সামনে সুগার সহ সবাইকে দেখে সে ছুটে আসে সেদিকে। সুগা, চাঙ্কুক তুই বেঁচে আছিস? দিয়ে সুগার তে কোথায়? ও ওইখানে। নিজে শরীরে সে তার থেকে দেখতে পেল চাঙ্কুক। দেখে এমন অবস্থা থেকে চাঙ্কু নিজেকে মোটেও ঠিক রাখতে পারছে না। বুকের মধ্যে জোরে রেখেছে মায়াবীকে। এতটা কষ্ট তার আগে কখনো বোধহয় হয়নি। আজ যেমন কষ্ট হচ্ছে তার। রাত প্রায় 1টা, চারিদিকে পিনপিন নীরবতা। যেমন পাথরের মূর্তির মতো বসে আছে চুপচাপ করে। সবাই নীরবে চোখের পানি ফেলছে। মৃত্যুর জন্য আশেপাশে কথা লুকিয়ে আছে। এ বিষয়ে হুট করে চলে আসে। ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে বেরোতে দেখে সবাই তার দিকে এগিয়ে যায়। ডক্টর, আমার স্ত্রী স্বাভাবিক, কিন্তু এখন জ্ঞান ফিরে আসেনি। ডক্টর কথা শুনে চাঙ্কু করতে কেবিনের দিকে তাকায়। কাছের পাশ থেকে ভেতরে প্রাণহীন থেকে দেখা যাচ্ছে। আরে বাবা, তুমি চিন্তা করো না, আমার মেয়েকে আমি তোমার সাথে পেতে দেবো। দেখো তুমি নতুন বউ পাবে, আমার প্রথম মেয়েই হবে, বুঝছো? তাহলে তো আর দুঃখই থাকবে না। বাবা, পিচ্ছি মেয়েটা নাকি আবার মা হতে চায়। তুই চাঙ্কুকে দেখে ভীষণ লজ্জা পেল। এই লোকটা যে সামনে ছিল তা তো ভুলে গিয়েছিল। কিছু স্মৃতি যা তের সাথে কাটানোর মিষ্টি মুহূর্ত জন্ম দিয়েছিল। ওর কিছু হয়ে গেলে তো চাঙ্কুক বাঁচবে না, এটা সবাই জানে। আল্লাহ আপনাদের ডাক কবুল করেছেন। মিসেস জিওনের জ্ঞান ফিরেছে, কিন্তু উনি দুর্বল। আমাদের ধারণা এই দুর্বল খুব শীঘ্রই যাবে না। দেখা করতে পারবো ডক্টর? হ্যাঁ পারবেন। চাঙ্কুক ছুটে তের কেবিনের দিকে ঢুকে গেল। গিয়ে তের পাশে বসে আলতো করে তের মাথায় হাত রাখলো। তার দুর্বল চোখ দুটো পিটপিট করে খুলে দিল। চাঙ্কুক শক্ত করে তের হাতটা ধরে। তে খুব অস্পষ্ট কণ্ঠে তে বলতে চাইল, আমি তো থাক, আর বলতে হবে না। কিছু বলো না, শুধু আমার বুকের মাঝে নিজের বিস্তার রেখো চিরকাল। তে মৃদু হাসলো। আসলে তো এতগুলো শখটা একসাথে হজম করতে পারেনি। শখ পাওয়ার ফলে শরীর সব নিয়ন্ত্রণ হারিয়ে শেষমেশ হয়ে পড়ে যায়। ডক্টর জানাতে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে বাঁচানো যাবে না, কারণ পেশেন্ট নিজেই চায় নিজেকে বাঁচিয়ে রাখতে। শরীর সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা বাস্তবেই হয়, বুঝছো? আর এমন অনেক কিছু আছে যা আমাদের ভাবনা চিন্তার বাইরে। ধীরে ধীরে পার হয়ে গেলে সময়। দেখুন প্রায় সুস্থ, কিন্তু এখনো ক্লান্ত। ধন্যবাদ। কেন? আমাকে এত সুন্দর একটা বউ উপহার দেওয়ার জন্য।
এত মিষ্টি একটা ভালোবাসার সম্পর্ক দেওয়ার জন্য। আচ্ছা একটা কথা বলুন তো। বলো। এই যে মিস্টার প্রফেসর জন, ও সরি, সিক্রেট গ্যাংস্টার, সব কিছু খুলে বলে এখন তুমি কি করে বেঁচে ফিরলে? সবাই ওদের আগ্রহ জানার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জাঙ্গক বলা শুরু করলো, আমি যখন জেনে কাইকে ভ্যাকসিনটা দিলাম সাথে সাথে সেকেন্ডের মধ্যে ওদের মৃত্যু ঘটে। বাট সবার কাছে এটা দুর্ঘটনা প্রমাণ করার জন্য আমাকে একটা প্রুফ রাখতে হতো। তাই আমি ইচ্ছে করে পুরো বাড়িটাই ব্লাস্ট করাই। তুই তো সেই ব্লাস্টে সেখানে নাকি মারা গেছিস, এমনটাই তো ইয়নবকম কনফার্ম করেছিল। তাহলে তুই কি করে? হ্যাঁ, ব্লাস্টের মতো আটকে পড়েছিলাম ঠিকই, কিন্তু আমি সব শক্তি কাজে লাগিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হই। ইয়নবকম সেখানে ছিল আর ওদের থেকে দেয়ার প্রিপারেশনে। তাই এক মুহূর্তের সময় নষ্ট না করে হসপিটালে ছুটে আসি। আর ওই মায়ের দুটোটা কোথায় শুনি? কোথায় লুকিয়ে রেখেছিল ওনাকে? ওনাকে কোথায় লুকিয়ে রাখি নিতে? উনি নিশ্চিন্তে ওনার গ্রামের বাড়িতে আছেন। ও তাহলে ঠিক আছে। এই যে আমার স্বামী, সেই মুখোশ পরা লোকটা আমার প্রথম ভালোবাসা, না সরি, প্রথম এবং শেষ ভালোবাসা। কেন বলেননি আগে? বলে দিলে কি আর আজকে দিন পেতাম বলো? ও মা, সে কি কথা? সব চর শেষ, আমি আর কোনো কিছুই নই। আমি এখন শুধুমাত্র তোমার ভালোবাসা, তোমার স্বামী। কথাটা বলে যাবো থেকে করে তুলে নিল। ভীষণ ভালোবাসি তোমাকে তে। আমিও। জানো, সেদিন যখন তোমায় হসপিটাল বেডে এভাবে দেখেছিলাম, আমার মনে হয়েছিল কেউ আমার বুকে হাজারটা চাকু দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। বাবাই যখন বলেছিল তুমি আর নেই, তখন আমার ঠিক একই অবস্থাই হয়েছিল। জানো তো, সব পাতার শেষে যে সুন্দর এক পরিণতি হবে, সুন্দর এক সকাল আসবে, তা ভাবিনি আমি তে। আল্লাহ আমাদের উপর দয়াশীল, বুঝছো মিস্টার জন? হ্যাঁ মিসেস জন, বুঝেছি। তে হেসে উঠল। যেমন এই সুন্দর পূর্ণিমাতে চিকচিক করা তের মুখে সেই হাসি দেখে নিজেও হেসে দিল। আর একটা জিনিসও কিন্তু বুঝে গেছি, এখন আমায় কি করতে হবে। মানে মানে বোঝাচ্ছি। পূর্ণতা পেল ভালোবাসা, হাজার রকম বাধা কাটিয়ে তারা আবার ডুব দিল ভালোবাসার এক নতুন জগতে।